ডিপ স্টেটেরই অন্যতম গুরুদেব ইউনিস। মৌলবাদী দেশ হিসাবে একটা পলিটিক্যাল প্রজেকশন তৈরি করা, এই ইউনিস কিন্তু একটা পলিটিক্যাল প্রজেক্ট। ইয়বুত তাহিদের 15 জনকে, লস্কর-ই তৈয়বার 4 জনকে, জৈশ-ই মোহাম্মদের 12 জনকে, এই মোট 174 জনকে ছেড়েছিল। আপনি মনে করেন এই মানুষগুলোকে সোনার বাংলা তৈরি করতে ছেড়েছিল? এরা আন্তর্জাতিক ভয়ানক মিলিটেন্ট, জঙ্গি। সার্বিকভাবে ভারত কিন্তু হাসিনাকে দিতে বাধ্য নয়, কারণ হাসিনার রাজনৈতিক কারণে তারা চাইছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন প্রকাশ্যে বলছে আমরা তো হাসিনার সময় ভালো ছিলাম, 600 টাকা কেজি আলু খেতে হচ্ছে, পেঁয়াজ খেতে হচ্ছে। ইউনিসকে কতবার বলতে হচ্ছে 7 সিস্টারকে নিয়ে আলাদা করে দেবে তিনি, আমাদের চিকেন নেককে ইয়ে করে দেবে, ডিস্টার্ব করবে। হাসিনার সময় নাকি দেখা মাত্রই গুলি করার নির্দেশ ছিল। আচ্ছা, এখন ইউনিস কি করছে? দেখা মাত্রই তো তারও গুলি করার নিদান আছে। তো সরাসরি যুদ্ধ করে পারবে না, ওরা শ্যাডো ওয়্যার করছে। কীরকম শ্যাডো ওয়্যার? শুধুমাত্র মৌলবাদী ঢুকিয়ে দেওয়া না, মিলিটেন্ট ঢুকিয়ে দেওয়া নয়, বিকা সমস্ত শক্তি ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশে নিজেদের ঘাঁটি করে ভারত বিরোধী, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে। প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা রয়েছেন বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, এবং আমরা দেখলাম বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালত আজকে সরাসরি নির্দেশ দিলেন মৃত্যুদণ্ডের, তাকে শাস্তি দেওয়া হলো এবং দোষী সাব্যস্ত করা হলো প্রথমত, তার পরবর্তীতে তাকে যে শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড। এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? দেশ থেকে পালিয়ে আসা, তারপর ভারতে থাকা এবং এই যে নির্দেশ। না দেখুন, ভারতে কিন্তু উনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, এবং মূলত আমরা এটা জানতাম, বা সারা পৃথিবীতে ওয়াকিবহাল জানতো যে বাংলাদেশে হাসিনার সমস্ত অস্তিত্বটাকে, প্রথমে তার পৈতৃক ভিটে, তার বাবা বঙ্গবন্ধু কৃতিত্ব, বাংলাদেশের আত্মপ্রকাশে আত্মবলিদান থেকে শুরু করে তার দলকে নিষিদ্ধ করা, এবং শেষে হাসিনাকে কিছু সাজানো বিচার খেলার মাধ্যমে ট্রাইব্যুনাল খেলে তাকে একটা চরমতম সর্বোচ্চ সাজা ঘোষণা করবে, তাকে করবে। আর তার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসাদুজ্জামান, তাকে করবে। এবং দেখুন, এখানে পুলিশের কর্তা হিসাবে একজনকে তারা শিখণ্ডী করলেন, আল মামুন, তাকে রাজসাক্ষী করলেন, তাকে দিয়ে বলিয়ে নেওয়া হলো যে উস্কানি দেওয়া হয়েছে, হত্যার নির্দেশ তিনি দিয়েছেন, দমনপীড়ন করেছেন, পুলিশকে নিষ্ক্রিয় করেছেন, এই সব অনেকগুলো। এবং আপনাকে আরও বলি যে এই হাসিনার বিরুদ্ধে এই কেয়ারটেকিং বেআইনি অবৈধ সরকার, এই যে তত্ত্বাবধায়ক সরকার, যেই সরকারটির মাথায় বসে আছেন প্রবাসী বাংলাদেশি ইউনিস, তারা 583টি মামলা করেছে। তার মধ্যে এই ট্রাইব্যুনালে তার মধ্যে 324টাই হত্যার মামলা, এবং 27টা মামলা অলরেডি এই ট্রাইব্যুনালে চলছে। তাহলে আমরা তো এর আগেই বুঝতেই পেরেছিলাম যে হাসিনাকে ও দেশে থাকলে তার বাবার মতন তার চরম পরিণতিটা হতো। তিনি ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, আপনি বললেন পালিয়ে এসছেন, আমি বলবো ওনাকে সেফ প্যাসেজ করে ভারতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। সেখানকার তারই কিছু কৃতজ্ঞ আমলা বা সেনার লোকজন। ভারতে তার বাবাও আশ্রয় ছিলেন, পলিটিক্যাল আশ্রয়। তার বাবার হত্যার পরে শেখ হাসিনা আশ্রয় ছিলেন, পলিটিক্যাল আশ্রয়। তিনি এখন জীবনের এই লগ্নে এসে আবার আশ্রয় পেলেন। প্রশ্নটা হলো, বাংলাদেশের বিচারের নামে যে এই খেলাটা খেলা হলো, তার উদ্দেশ্যটা কি? খেয়াল করুন, বাংলাদেশে তো এই যে তথাকথিত জুলাইয়ের যে ছাত্র আন্দোলন, এটা ছাত্র আন্দোলন বলে দেখানো হয়েছে। হাসিনাকে উৎখাত করে দেওয়ার পরে একটা সুবর্ণ যুগ আনবে যে প্রচারটা বাংলাদেশের মানুষের মধ্যে করেছিল, যে বাংলাদেশের শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে। এমনও সত্যি যে গণতন্ত্র ওখানে অনেকটাই ভুলুণ্ঠিত হয়েছিল শেখ হাসিনার সময়, এটা অস্বীকারের কোনো জায়গা আমাদের নেই। তারপরেও বাংলাদেশের যে একটা উন্নয়ন, বাংলাদেশ যে পৃথিবীর মানচিত্রে একটা জায়গা করে ছাড়িয়ে গেছিল শেখ হাসিনার ওই টেনিয়রটায়, বস্ত্রবয়ন শিল্প, কাপড় শিল্পে চরম উন্নতি পৃথিবীর মানচিত্রে শেখ হাসিনার সময় হয়েছে। গণতন্ত্র যেমনভাবে তিনি ভুলুণ্ঠিত করলেও একটা স্থিতাবস্থা ছিল। মৌলবাদের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি মধ্যপ্রাচ্য এশিয়ায় কিন্তু একটা সাংঘাতিক মুক্ত বাতাবরণ তৈরি করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ডিপ স্টেট, কিংবা আপনি বলতে পারেন এই যেই দেশগুলো, গোপন দেশগুলো
যেই দেশগুলো মানে আজকে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ছাত্র আন্দোলন নামক একটা আন্দোলন সংগঠিত করলো, এবং তারপরে পরে আমরা দেখলাম ধ্বংসলীলা বাংলাদেশ জুড়ে চললো, হিন্দুকে ব্যাপক অর্থে মারা হলো, মৌলবাদী গোষ্ঠীর তাণ্ডব তৈরি করার জন্য মৌলবাদ, মানে যেই মৌলবাদটা হাসিনা আটকে রেখেছিল, ইসলামিক ক্যালিফাট গঠনে বাধা দিয়েছিল হাসিনা, এমনকি বাংলাদেশ বিকাম পাকিস্তান এই যে একটা ট্রেন্ড সেটাকে আটকে রেখেছিল, তার সমস্ত কিছুর বিপরীতে গিয়ে ডিপ স্টেট কিন্তু এই আন্দোলনটা সংগঠিত করে তারপরে কাকে বসালো? ডিপ স্টেটেরই অন্যতম গুরুদেব ইউনিসকে। কারণ তাদের একটাই উদ্দেশ্য, মৌলবাদী দেশ হিসাবে একটা পলিটিক্যাল প্রজেকশন তৈরি করা। এই ইউনিস কিন্তু একটা পলিটিক্যাল প্রজেক্ট এই ডিপ স্টেটের। এই যে চায়না, আমেরিকা, এগুলো বাধা ছিল। দ্বিতীয়, হাসিনার বিরুদ্ধে এত বিষোদ্গার কেন, কিংবা ভারতের বিরুদ্ধে এত বিষোদ্গার কেন? দেখুন, সুবর্ণ যুগের কথা বলেছিল ইউনিস, তার পরিবর্তে বাংলাদেশের মানুষ 1.5 বছরে, আপনি বললেন 1.5 বছরে ধ্বংসলীলা দেখেছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন প্রকাশ্যে বলছে আমরা তো হাসিনার সময় ভালো ছিলাম, 600 টাকা কেজি আলু খেতে হচ্ছে, পেঁয়াজ খেতে হচ্ছে, সব কিছু আকাশ ছোঁয়া দাম, খেতে পারছে না, ভারতের দিকে পুশ হচ্ছে, ঢুকে পড়ছে, অন্য দেশে চলে যাচ্ছে। এই রকম একটা চরম অস্থায়নের যুগে ইউনিসের আগামী বছর বহু প্রতিশ্রুতি দেওয়া যে ভোটটা, সেই অবধি ইউনিসকে কিন্তু থাকতে হবে, এবং ভোটের পরে ঘুরপথে তাকে রাষ্ট্রপতি হয়ে সংবিধান পাল্টে মাথায় বসে থাকতে হবে, তাছাড়া উপায় নেই। তার জন্য কি দরকার? মানুষের ক্ষোভটাকে চ্যানেলাইজ করে দাও, অন্যদিকে ঘুরিয়ে দাও। তাই দেখবেন মাঝে মধ্যে ইউনিস সরকার ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয়, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, হিন্দু নিধন, ম্যাসিভ কিল। কেন? বার্তা দেওয়া হচ্ছে ওখানকার মৌলবাদী এবং একটা বড় অংশের ভোটার যারা মৌলবাদী মানসিকতায় পরিণত হয়েছে তাদেরকে। আর তৃতীয় যেটা, মানুষকে মাঝে মধ্যেই হাসিনা সরকার এবং তার পরিবারের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়, তারই অঙ্গ কিন্তু একে ফাঁসিতে ঝোলানো। না হলে হাসিনার বিরুদ্ধে বলা হচ্ছে অমানবিক। এই হাসিনা তো পৃথিবীর একটা বড় অংশের দেশের বিরুদ্ধে গিয়ে 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল, আর যারা এখনও কক্সবাজারে আছে, সে হাসিনা কি করে, মানে আপনি বলতে পারেন অমানবিক? হাসিনার সময় নাকি দেখা মাত্রই গুলি করার নির্দেশ ছিল। আচ্ছা, এখন ইউনিস কি করছে? দেখা মাত্রই তো তারও গুলি করার নিদান আছে, দেখা মাত্র। এবার প্রশ্নটা হচ্ছে ইউনিস কেন এটা করলো? দেখুন, ইউনিসে যে মৌলবাদী সত্তাটাকে চাপিয়ে রেখে হাসিনা একটা সুন্দর স্পেস তৈরি করেছে সর্বধর্মের, টু সাম এক্সটেন্ট, সবটা পেরেছে আমি বলবো না, সেটাকে বিনষ্ট করে ডিপ স্টেট যারা ওখানে ঘাঁটি গেড়ে বাংলাদেশে ভারতের উপরে নজরদারি, চায়নার উপরে নজরদারির একটা চক্রান্ত করে যাচ্ছিল, তাদেরকে তাদের পছন্দের একটা পুতুল সরকার তৈরি করা। এবং তাই করতে গিয়ে দেখবেন যখন ইউনিস ক্ষমতায় বসলো তথাকথিত ছাত্র আন্দোলনের মাধ্যমে, তারপরে পরে তিনি মুসলিম জনতা বাংলাদেশ, জেএমজেবি তার 28 জনকে, জেএমজিবি 2 এর 18 জনকে, হরকতুল জিহাদের 22 জনকে, শাহাদাত ই আল হিকমা 12 জনকে, আচ্ছা হিয়বুত তাহিরের 22 জনকে, আল হিকমার 12 জনকে, আসিফ রেজা কমান্ডো ফোর্সের 5 জনকে, আনসারুল্লাহ বাংলা টিমের 18 জনকে, আচ্ছা হিয়বুত তাহিদের 15 জনকে, লস্করে তৈয়বার 4 জনকে, জয়সি মোহাম্মদের 12 জনকে, এই মোট 174 জনকে ছেড়েছিল। আপনি মনে করেন এই মানুষগুলোকে সোনার বাংলা তৈরি করতে ছেড়েছিল? এরা আন্তর্জাতিক ভয়ানক মিলিটেন্ট জঙ্গি, এদেরকে ছেড়ে দিয়ে কার্যত ভারতের বিরুদ্ধে কিন্তু একটা শ্যাডো ওয়্যার চাপিয়ে দিয়েছিল এই ইউনিস সরকার, ডিপ স্টেটের ইয়েতে, কথা মতন তাদের পলিসিতে। তাহলে ভাবুন, এই ইউনিস ক্ষমতায় বসার ঠিক আগে পরে উত্তাল ওখানকার মৌলবাদী যে মেঘালয়, ভারতের মেঘালয় 7 সিস্টারের একটা অন্যতম স্টেট, তার সীমান্তবর্তী শেরপুরের এক মানে বাংলাদেশের লাগোয়া বাংলাদেশের কারাগারে হামলা করে 500 জন বন্দীকে ছাড়িয়ে নেওয়া হলো। তাদের একটা বড় অংশ একদম সাংঘাতিক নটোরাইজ মিলিটেন্ট, এবং তাদের মধ্যে ছিল আনসারুল্লাহ বাংলা ইন্ডিয়া অপারেশন হেড ইকরামুল হক ওরফে আবু তালহা। এই যে একটার পর একটা ছাড়া, শুধু তাই ভারতের
সীমান্তবর্তী যে বাংলাদেশের অংশগুলো সেখান থেকে একটার পর একটা আমাদের ভূখণ্ডে প্ররোচনা দেওয়া। সেভেন সিস্টার, এই আপনার ইউনিসকে কতবার বলতে হচ্ছে সেভেন সিস্টারকে নিয়ে আলাদা করে দেবে তিনি, আমাদের চিকেন নেককে ইয়ে করে দেবে, ডিস্টার্ব করবে একটার পর একটা। এমনকি আমাদের শিলিগুড়ি চিকেন নেকের খুব নিকটে ওই ইয়েটা লালমনিরহাট দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছোট্ট বিমানবন্দরটি তারা ইয়েকে আমেরিকার কাছে, চায়নার কাছে দিয়ে দিল, ভারতের ঘাড়ে যাতে নিঃশ্বাস ফেলে। চিটাগাঁও উপকূলবর্তী এলাকায় আমেরিকার ফোর্স ঢুকিয়ে দিল ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য। ভারতকে বাধ্য হতে হলো নর্থ ইস্টের তিনটে চারটে ফ্রন্ট, আর্মি ফ্রন্ট করতে ইমিডিয়েট। ফলে এই জায়গাগুলো এমন কি জানেন, বাংলাদেশের দিনাজপুর লাগোয়া, আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের এ লাগোয়া একাধিক জায়গা আছে যেখানে ওপার বাংলাদেশ, সেখান থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে বা কাঁটাতারে বাধা দিতে ইয়ে করা হচ্ছে, উস্কানো হচ্ছে তার বিরুদ্ধে ওখানকার মৌলবাদীদের। কারণ ওপারে গোডাউন খুলে ফেলেছে এই বাংলাদেশের প্রেজেন্ট সরকার, সেখানে মানে বেআইনি যে পুরো বিষয়টা পরিকল্পিত বলতে না পরিকল্পিত। এবং আপনি খেয়াল করবেন ওই যে আমাদের বিরুদ্ধে কি ওরা তো সরাসরি যুদ্ধ করে পারবে না, ওরা শ্যাডো ওয়্যার করছে। কীরকম শ্যাডো ওয়্যার? শুধুমাত্র মৌলবাদী ঢুকিয়ে দেওয়া না, মিলিটেন্ট ঢুকিয়ে দেওয়া নয় ওই ফ্রন্টটা দিয়ে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় বর্ডারটা ভারতের সাথে বাংলাদেশের 4000 কিলোমিটারের উপরে, ওখানে ভারতের অর্থনীতির উপর টার্গেট করার জন্য জাল নোট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে কি বলতে পারেন, এটা ইকোনমিক জিহাদ। আপনি এফসিএন কত সমস্ত বাংলাদেশ লাগু, ভারত লাগোয়া বাংলাদেশের ওই বর্ডারগুলো আপ টু মুর্শিদাবাদ নদিয়ার জেলা অবধি, এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত জায়গাগুলোতে বাংলাদেশের কাউন্টার পার্টে গোডাউন আছে রীতিমতো জাল ভারতীয় নোট তৈরির এফসিএনের। তারা বিভিন্ন পথায় চোরা পথ দিয়ে একদম বিএসএফকে, মানে কখনো বিএসএফের মদতে, কখনো বিএসএফের চোখে ধুলো দিয়ে আর কাঠির মাধ্যমে পশ্চিমবঙ্গে এক্সিস্টিং গভর্নমেন্টের একাধিক নেতা মন্ত্রী শান্তি তাদের সহযোগিতায় বাংলা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে। ফলে আপনি দেখুন সাতরাদি ঢুকে পড়েছে এখানটা, মুর্শিদাবাদে 2টো এলাকার ভোটার ছিলেন তিনি এতে কেরলায় গিয়ে। ফলে আমি পরিষ্কার আপনাকে বলছি, আজকে ভারতে এই বাংলাদেশে শেখ হাসিনার উপরে যে ব্যাপক একটা হলো, ভারত দিতে বাধ্য নয়। আপনি প্রশ্ন করতেই পারেন যে দেখুন, আমি বলছি যে যেই মাত্র ওদের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়টা দিয়েছে, সাথে সাথে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় চিঠি একটা দিয়ে ফেলেছে। আগেরটা ছিল ভার্বাল নোটিফিকেশন, একটা আইনি পলিটিক্যাল চিঠি, এবার কিন্তু তারা একটা অফিসিয়াল চিঠি দিয়েছে শেখ হাসিনাকে আমাদের কাছে দাও। একদমই তাই। এই বিষয়টাতে আসছিলাম যে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে, না এই যে বিষয়টা বারবার উঠছে। 2013 সালে ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয় মনমোহন সিং সরকার এবং হাসিনার। পরবর্তীকালে বন্দি প্রত্যর্পণটা আরও সহজ করার জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকারের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে হাসিনার আরেকটা চুক্তি সংশোধন করেন, মানে 13 চুক্তিটা সংশোধন হয় 16-তে। সেখানে স্পষ্ট লেখা আছে যে এইটা দ্বৈত অপরাধ নীতির উপর দাঁড়িয়ে আছে। ধরুন আগেরটাই ছিল কি, দুটো দেশের মধ্যে অপরাধ, ধরুন বাংলাদেশে যিনি অপরাধী তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন, ভারতেও সেটা ওই অপরাধটা ভারতেও অপরাধ হিসেবে ডিফাইন হতে হবে, এটা আগে ছিল। পরে সেটাকে লঘু করে দিয়ে বলা হলো, ও দেশে যদি একটা হাইকোর্ট নির্দেশ দেয় বা সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বা এই দেশে যদি কোনো বাংলাদেশের অপরাধীর বিরুদ্ধে ভারতের আদালত রায় দেয়, তাহলে দিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে চুক্তির একটা ক্লজ আছে। কি ক্লজ? বলা হচ্ছে যে ধারা 6, এই চুক্তির ধারা নম্বর 6 বলা আছে, অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাবর্তন হবে না। যদি অপরাধটা পলিটিক্যাল হয়, অর্থাৎ গুম খুন সন্ত্রাস এগুলো নয়, পলিটিক্যাল যদি হয়, যদি ভারত মনে করে যে কোনো একজন অপরাধী বাংলাদেশের কাছে অপরাধী ভারতে আশ্রয় নিয়েছে, বা বাংলাদেশ যদি মনে করে ভারতের কেউ গিয়ে ওদের কাছে আশ্রয় নিয়েছে, সেটা পলিটিক্যাল। যেমন জীবন যে আমাদের কে হলো জঙ্গি ওখানে আছে, কে হলো জঙ্গি ওখানে জীবন সিংহ ওখানে আছে, ওরা মনে করেছে এটা পলিটিক্যাল আশ্রয় আছে। পলিটিক্যাল আশ্রয়ের ক্ষেত্রে ভারত ওই চুক্তি অনুযায়ী 6 নম্বর ধারায় বলাই আছে, যদি ভারত মনে করে বাংলাদেশ মনে করে যে অন্যের বাংলাদেশের কাছে অপরাধী কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে পলিটিক্যাল আশ্রয়, তাহলে সে দিতে বাধ্য নয়। না নেই, আদালতটা তাদের, কিন্তু আমাদের ক্ষেত্রে নয়। আন্তর্জাতিক চুক্তিটাই তাই আছে। দ্বিতীয়,
দ্বিতীয়, যদি মনে হয় যে 8 নম্বর ধারায় বলা হচ্ছে যে এই যে অনুরোধ বাংলাদেশ করেছে তার মধ্যে সততার অভাব আছে, সাধুতার অভাব আছে, এই সাধুতার অভাব যদি মনে হয় বা মনে যদি হয় যে এখানে সামরিক অপরাধের সঙ্গে সম্পর্কিত আছে, অর্থাৎ ধরুন ওখানকার ওখানকার ডিফেন্স ওরিয়েন্টেড কিছু এই ধরনের ক্লজগুলি থাকে যদি, তা বা এমন যদি মনে হয় যে এই বন্দিকে নিয়ে ও দেশে রাজনৈতিক নির্যাতন করা হবে, প্রাণ যেতে পারে তার। এমনকি বলা হয়েছে তার আইনজীবী দাবি করছেন হাসিনা যে তিনি কোনো রকম করে অ্যাপিল করতেও পারবেন না। এইবার যদি মনে হয় তাহলে ভারত বা বাংলাদেশ এই চুক্তির 8 নম্বর ধারা অনুযায়ী দিতে বাধ্য নয়। সার্বিকভাবে ভারত কিন্তু হাসিনাকে দিতে বাধ্য নয়, কারণ হাসিনার রাজনৈতিক কারণে তারা চাইছে। প্রথম ওই চুক্তির ধারা ব্রেক হলো 6 নম্বর। 8 নম্বরে ভারত এই হাসিনার প্রত্যাবর্তনটা কিন্তু তাকে ওখানে গিয়ে সম্মান দেওয়ার জন্য নয়, প্রত্যাবর্তনের মধ্যে সাধুতা নেই, বাংলাদেশের একটা কনস্পিরেসি আছে বর্তমান কেয়ারটেকিং সরকারের। তার তৃতীয়, হাসিনাকে ওখানে নিয়ে গিয়ে তারা যে নির্যাতন দেবে সেটা মানবতার ক্ষেত্রে একটা বড় ধরনের অপরাধ। এই কারণেই চুক্তি 6 নম্বর 8 নম্বর ধারা মেনে ভারত হাসিনার প্রত্যাবর্তন করতে কোনোভাবেই বাধ্য নয়। সে আন্তর্জাতিক আদালতও যদি বলে চুক্তি শর্ত অনুযায়ী দিতে বাধ্য নয় ভারত। এখন ভারত সরকার কি করবে সেদিকে তো রয়েছেই সকলের নজর, কিন্তু এই যে বিষয় সেখানে ভারত সরকারের কি করা উচিত বলে আপনার মনে হয় একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে? দেখুন, ভারত বরাবরই উপমহাদেশের একটা সুস্থ স্থিতাবস্থা চায়। ভারতের অঙ্গচ্ছেদ করে পাকিস্তান এবং পরবর্তীকালে পাকিস্তানের অঙ্গচ্ছেদ করে ভারতই বাংলাদেশে জন্ম দিয়েছিল সাবকন্টিনেন্টে, যাতে মৌলবাদী শক্তির আখড়া ঘর না হয়ে দাঁড়ায়। কারণ পৃথিবীর সবচেয়ে বড় বর্ডারটা ভারতের সাথে বাংলাদেশের শেয়ার হয়, বাংলাদেশ কিন্তু আর পাকিস্তানের সাথে শেয়ার করে না বর্ডার। ফলে বাংলাদেশে মৌলবাদীদের আখড়া হলে, বাংলাদেশের যদি সীমান্তের ওপারে FICN ফেক ইন্ডিয়ান কারেন্সির গোডাউন তৈরি হতে থাকে, ওখানে যদি একটার পর একটা বড় বড় জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে সেখানে অসামাজিক কাজকর্ম করতে থাকে, তাহলে ভারত নিশ্চয়ই তার প্রতিবেশী দেশের হিসেবে ভারত সুস্থ থাকতে পারে না। ভারতের একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে, কারণ এই যে ভারতের এত বড় বর্ডারটা, তার মধ্যে 2210 কিলোমিটার পশ্চিমবঙ্গের সাথে তার একটা বড় অংশ অরক্ষিত, সেখানে নদী আছে, খাল আছে, জঙ্গল আছে, সবসময় পৃথিবীর কোনো শক্তি এটাকে প্রোটেক্ট করে রাখতে পারে না। আমরা জানি একটার পর একটা বাংলাদেশের জঙ্গি পাকিস্তানের মদতে, চায়নার অর্থে ভারতে অস্থিরতা তৈরি করতে হয় কাশ্মীরের প্রান্ত দিয়ে, না হলে এই রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করে। এখন যদি বাংলাদেশে এমন একটি সরকার থাকে যারা মৌলবাদীদের আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া সরকার, এবং সেই সরকার, যে সরকারের মদতদাতা অন্যতম হচ্ছে পাকিস্তান, যে পাকিস্তানের জাহাজ 50 বছর পরে উইথাউট এনি চেক তার চট্টগ্রামে ঢুকতে পারছে অস্ত্র নিয়ে, এই ধরনের সরকার থাকলে তো ভারত ওই ফ্রন্টায়, অর্থাৎ পূর্ব ফ্রন্টেও তো ভারত অসহায় হয়ে পড়বে। ভারতের সুরক্ষা মানে প্রচণ্ড পরিমাণে থ্রেটে হয়ে দাঁড়াবে, থ্রেট। এই জন্য জেনারেল ব্রিগেডিয়ার বিপিন রাউত একটা কথা বলতেন, ভারতের লড়াইটা 2 ফ্রন্টের, অর্থাৎ ওই যে একটা ফ্রন্ট পাকিস্তান এবং এখন বাংলাদেশ, একটা ফ্রন্ট চায়না, আর 0.5 অর্ধেক ফ্রন্টটা হচ্ছে ভারতের ভিতরে লুকে থাকা পাকিস্তানপন্থী মানসিকতার পলিটিক্যাল পার্টি এবং কিছু জঙ্গির। ফলে ওই বর্ডার দিয়ে তারা যখন ঢুকে ভারতের ভিতরে থাকা ওদের মতাদর্শের বিশ্বাসী এই স্লিপার সেল, যারা যে ডাক্তাররা বোম ব্লাস্ট করলো তারা তো ভারতীয়, এদের যদি কন্টাক্টে আসতে পারে কন্টিনিউয়াস, তাহলে আমি মনে করছি যে ওরা যে কায়দায় শ্যাডো ওয়ারটা করবে, সরাসরি লড়াই ওরা ভারতের সাথে পারবে না। শ্যাডো ওয়ারে ভারতের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় এই আমাদের লালকেল্লার সামনে যে বিস্ফোরণ, এরকম ছোট ছোট বিস্ফোরণ ঘটাবে। আমরা এই ইয়েতে দেখেছিলাম এই খাগড়াগড় বিস্ফোরণটা, বাংলাদেশের জঙ্গিরা এখানে রীতিমতন বসে থেকে একটার পর একটা জঙ্গি
ইয়ে করছে। আমরা দেখেছি, যে বললাম আমি, হরিহরপাড়া, নওদা, 2 জায়গায় ভোটার লিস্টের নাম উঠে গেছে। সাতরাদি, আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম কুখ্যাত জঙ্গি ঢুকেছে বাংলাদেশ থেকে, এখানে মদত দিয়েছে তৃণমূলের তার দলেরই এক নেত্রী, ওই সাতরাদির বৌদি পশ্চিমবঙ্গের, তাকে কাগজ তৈরি করেছে। আমরা দেখেছি ওই রাস্তা দিয়ে লাভলি খাতুন ঢুকে পড়তে, আমরা দেখেছি একটার পর একটা জঙ্গি ঢুকেছে, ধরা পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কর্তব্য কিন্তু ভারতবর্ষের নিজের স্বার্থে, এশিয়ার সাবকন্টিনেন্টের স্থিতাবস্থার স্বার্থে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই রাজনৈতিক যে উঠাপড়া চলছে, চরম অরাজকতা, তাতে নাক গলাতে বাংলাদেশের ভারতের নিজের স্বার্থে, যেমন 72-এ আমরা সামরিক হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলাম বাংলাদেশে, তা না হলে আমাদের স্থিতাবস্থা, আমাদের অস্তিত্বের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল। এবারও বাংলাদেশে যা চরম ভয়ানক অরাজকতা, পাকিস্তান এবং চীন, আমেরিকা সমস্ত শক্তি ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশে নিজেদের ঘাঁটি করে ভারত বিরোধী, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রয়োজনে আবার একটা সাময়িক অভিযান করার যে খুব জরুরি, খুব শীঘ্রই, কারণ সুস্থ পলিটিক্যাল আলোচনার মাধ্যমে বাংলাদেশে কিন্তু কোনোভাবেই আর স্থিতাবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। আগামী বছর নির্বাচন, দেখবেন এই সংবিধান পাল্টে ইতিমধ্যেই আমাদের ইউনিস সাহেব রাষ্ট্রপতি হওয়ার প্ল্যান করে নিয়েছেন, আর একটা সরকার তৈরি হবে, পুতুল সরকার, মৌলবাদীদের দ্বারা প্রিয়নক সরকার। তাদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডাই হবে ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার সীমান্ত দিয়ে। ফলে এটার থেকে মুক্তি পেতে চাইলে ভারতের কিন্তু সামরিক অভিযান একটা ভবিতব্য সত্য হয়ে দাঁড়াচ্ছে আগামীতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।